হ্যালো, আমি মামনি। তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি। গল্পে গল্পে জমজমাট। আমি দোলা। কলেজ পাশ করে বসে আছি। একটা বুটিকের ব্যবসা খুলেছি। একটা ছোট্ট কারখানা আছে আমার। সেখানে অনেক মেয়েরা কাজ করে। কিছু ছেলেও আছে, তারাও ভালোবেসে এই কাজ করে। বিয়ে এখনো করা হয়নি। মানে এখনো কেউ পক্ষীরাজ ঘোড়াই করে নিতে আসেনি। না না, মজা করলাম। তেমন ছেলে পাইনি, তাই করিনি। তবে বাবা মা দেখাশোনা করছে। যাই হোক, সামনে 25 তারিখ রবীন্দ্র জয়ন্তী। সেখানে শুনেছি আমাদের পুরনো ব্যাচের সকলে উপস্থিত থাকবে। সবাইকে আমন্ত্রণ পাঠানো হয়েছে, এমনটাই জানিয়েছে প্রিন্সিপাল। আমি খুব এক্সাইটেড। কতদিন পর সবার সাথে দেখা হবে। খুব আনন্দ হচ্ছে আমার। আমি কাজে ব্যস্ত থাকতে ভালোবাসি, তাই বেশিরভাগ সময়টা কাজ নিয়ে থাকি। এভাবেই কেটে গেল 5 দিন। অবশেষে সেই দিন এলো, যেই দিনের অপেক্ষায় আমি ছিলাম। খুব সাজগোজ করে দিনেই বেরিয়ে পড়লাম। যাবার আগে কারখানায় গিয়ে সবাইকে কাজ বুঝিয়ে দিলাম। খুব দেরি হয়ে গেল। ওলা বুক করে সোজা চলে গেলাম কলেজে। গিয়ে দেখলাম রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান প্রায় শেষ। দেখলাম আমি বাদে প্রায় সকলে উপস্থিত। আমাদের গ্রুপটা একটু অন্যরকম ছিল। হাসি মজা করতে করতে দিব্যি কেটে যেত। সবাইকে দেখে আমি খুব খুশি। দৌড়ে গেলাম সেখানে। গিয়ে দেখি অনু, পিঙ্কি, অমিত, চিরঞ্জিত, মনীষা, মামনি, রাজু, সুমিত্রা, কল্পনা, শুভ, চঞ্চল, পরিতোষ, সুজন, ইঞ্জা, গোপা, মোনালিসা, অভ্র। এরা সকলে সকলে আমাদের ব্যাচের। সকলে আমার বন্ধু। সবাইকে একসাথে দেখে আমি খুব খুশি। এতটাই খুশি যেটা ভাষায় প্রকাশ করা যায় না। অনুষ্ঠান শেষ করে সবাই কলেজের মাঠে বসলাম। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গেছে। সকলে মিলে গোল করে বসলাম মাঠে, যেমনটা আগে বসতাম। গল্পে গল্পে বললাম সবাই মিলে একদিন ঘুরতে যাওয়া হোক। কথায় কথায় জানালাম বন্ধু বান্ধবীর মধ্যে অনেকের বিয়ে হয়ে গেছে, আবার অনেকেই হয়নি। সবাই মিলে বলল ঠিক আছে, যাওয়া যাক। ঠিক করলাম জাহাজ ভ্রমণ উদ্দেশ্যে বেরোবো। সবার নাম্বার নিলাম, ফোনে ফোনে কথা হলো। সামনে মাসে 2 তারিখে ডেট ঠিক হলো। খুব আনন্দ, ঘুরতে যাব। পুরনো বন্ধু বান্ধবীদের সাথে কত গল্প হবে, কত মজা হবে। কেনাকাটা গোছগাছ করতে করতে ফাইনালি 2 তারিখ এলো। সবাই বেরিয়ে পড়লাম জাহাজ ভ্রমণে। প্রথম দিন আমার শরীরটা খুব খারাপ। মাথাটা দুলছিল, গাটা বমি বমি লাগছিল। সবাই মিলে সেই দিনটা রেস্ট নিলাম। পরের দিন সকালে সবাই মিলে বসলাম গল্প করতে। জাহাজের ছাদে বসে মনে হচ্ছিল গোটা সমুদ্রটা যেন আমি দেখতে পাচ্ছি। মনোরম দৃশ্য, কত রকমের মাছ, নানা ধরনের মাছ। খুব ভালোই লাগছিল আমার। খুব ভালো ভালো নিত্য নতুন ডিশ, কত ধরনের খাবার। অর্ধেক রেসিপি আমার অজানা। নতুন নতুন খাবার খেতে কার না ভালো লাগে। এই ভেবেই কেটে গেল 6টা দিন। আজ মনটা খুব খারাপ। কাল বাড়ি ফিরতে হবে। সারা দিনটা হই হুল্লোড় করে কেটে গেল। সবাই অনেক রাত অবধি গল্প করলো, ঘুমিয়ে পড়লো। মাঝরাতে ঘুমের ঘরে শুনতে পেলাম চিৎকারের শব্দ। লাফিয়ে উঠে বাইরে বেরিয়ে দেখি সবাই দৌড়োদৌড়ি করছে। জিজ্ঞেস করতে শুনলাম জাহাজে ফাটল ধরেছে, জল জাহাজের মাঝ বরাবর। আমাদের গ্রুপে সবাই ঘুমাচ্ছিল। দৌড়ে ডেকে দিলাম সবাইকে। সবাই দৌড়ে বাইরে বেরিয়ে এলো। সবাই হতবাক, থ হয়ে গেল সবাই। হাত পা কাজ করছিল না। ওখান থেকে পালাবে নাকি করবে? পালিয়েও বা কোথায় যাবে? চারিদিকে জল আর জল। সবাই হুটোপাটি করছে। জল ক্রমশ বাড়ছে। ভয়ে কেউ কেউ সমুদ্রে লাফ দিচ্ছে বাঁচার উদ্দেশ্যে। ক্যাপ্টেন হাল ছাড়েনি, চারিদিকে খোঁজ চালাচ্ছে। নেটওয়ার্কও ডিস্টার্ব হচ্ছিল। ক্যাপ্টেন সবাইকে শান্ত হতে বলল, কিন্তু কেউ শুনল না। কে শোনে কার কথা? এক এক করে সবাই ঝাঁপ দিচ্ছে মাঝ সমুদ্রে। জাহাজের জল ক্রমশ বাড়ছে। এবার আমাদের পালা। আমরা ক্যাপ্টেনের মুখ চেয়ে বসে আছি। অবশেষে ক্যাপ্টেন কিছু করতে পারল না। যোগাযোগ রাস্তা বন্ধ। অবশেষে ক্যাপ্টেন কাউকে কিছু না বলে জলে ঝাঁপ দিল। সেই দেখে আমরা ভয় পেলাম। ভাবলাম আমাদের আর কোনো গতি নেই, আমাদের এবারে জলে ঝাঁপ দিতে হবে। এত কিছুর মধ্যেও মনটা ঘুরে গিয়ে পরিবারের কথা ভাবলাম আর কোনোদিনও আমাদের পরিবারের সাথে দেখা হবে না। হয়তো সবাই ভাবছিল আমার মতন করে।
সবাই পরিবারের কথা ভাবছিল, বউ, বাচ্চা, বাবা, মা, পরিবারের সকলের কথা। আমরা সবাই বললাম আলবিদা, আর কোনোদিনও আমাদের দেখা হবে না। সবাই ঝাঁপ দিলাম জলে। সবাই খালি হাত পায়ে ঝাঁপ দিয়েছিল, কারণ ওয়াটারপ্রুফ জ্যাকেট, ছোট বোট, আরও বাদবাকি সরঞ্জাম সেগুলো জাহাজের প্রথম তলায় ছিল। সবার অজান্তেই সেখানে জল ঢুকে পড়েছিল। উদ্ধার করা যায়নি কিছু। চোখ বন্ধ করে ভাগ্যের ওপর ছেড়ে জলে ঝাঁপ দিলাম সবাই। নিজের নিজের জীবন বাঁচাতে এদিকে ওদিকে সাঁতার দেওয়া শুরু হলো। সবাই দল ছাড়া, একজন এক এক দিকে। জলের সাথে যুদ্ধ করে ভাসতে ভাসতে কিছুক্ষণ পর দেখলাম একটা ছোট্ট রাবার বোট ভেসে আসছে আমায় দেখে। খুব খুশি হয়ে বোটটার দিকে সাঁতার কাটতে শুরু করলাম। ইতিমধ্যে বোটটা খুব শীঘ্রই আমার হাতের নাগালে। বোটটার উপরে আমি উঠে পড়লাম। একটু স্বস্তি বোধ হলো। বোটটা আপন মনে চলতে থাকলো, কারণ এটাকে নিয়ন্ত্রণ করার মতো কোনো বস্তু ছিল না, নিজের গতিতে চলছিল। মনে মনে ভাবছিলাম কি করে নিজেকে বাঁচাবো। ভাবতে ভাবতে খেয়াল করলাম কে যেন ভেসে আসছে, মারা গেছে হয়তো। আমি হাত দিয়ে জল খেলিয়ে খেলিয়ে ওই মৃত লাশটির কাছে গেলাম। তাকিয়ে দেখলাম অভ্র। আমি অভ্রকে দেখে অবাক হয়ে গেলাম। নিঃসাড়ে ভেসে আছে, কোনো জ্ঞান নেই। আমি অভ্রকে টেনে বহু কষ্টে তুললাম বোটে। নাকে হাত দিয়ে দেখলাম শ্বাস চলছে। পেটে হাত দিয়ে পেট চেপে চেপে জল বের করলাম। একটু পরে জ্ঞান ফিরল অভ্রের। অভ্রকে সবটা খুলে বললাম। অভ্র খুব ভয়ে ছিল পরিবারের জন্য, তার বৃদ্ধ বাবা মা, সে ছাড়া তাদের দেখার আর কেউই নেই। আমি বললাম, চিন্তা করে কোনো লাভ নেই, ভাগ্য আমাদের যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাব। অভ্র বলল, আমি বললাম, বাদ বাকি সবাই যে কোন পরিস্থিতিতে আছে, আদৌ বাঁচা আছে কিনা, মারা গেছে কে জানে। অভ্র বলল, জলের সাথে আর কতক্ষণ যুদ্ধ করবে, হয়তো মারা গেছে বা কোনো জলের দস্যুরা আক্রমণ করে মেরে ফেলেছে। এই কথা শুনে আমি কেঁদে ফেললাম। অভ্র বলল, কেঁদে আর কি হবে, চুপ করো। দুজনেই খুব ক্লান্ত, কখন যেন ঘুমিয়ে পড়েছি। সকালে চোখ খুলে দেখলাম আমাদের বোট একটা দ্বীপের কিনারায়। আমি এই দেখে আনন্দে চিৎকার করে অভ্রকে ডাকলাম। অভ্র আমার চিৎকার শুনে উঠে দেখল আমরা একটা দ্বীপের কিনারায়। অভ্র আমার সাথে আনন্দে চিৎকার করতে শুরু করলো। আমরা দ্বীপে নামলাম। ভাবলাম আমরা এবার বাড়ি ফিরতে পারবো। আমরা দুজনেই বোটটাকে ছেড়ে নেমে হাঁটতে শুরু করলাম কোনো বাড়ি বা কোনো ঠিকানার উদ্দেশ্যে। সারাদিনটা প্রায় ঘুরে ঘুরে বেড়ালাম। মাঝে একবার এক জায়গায় একটু রেস্ট নিলাম। কলা গাছ থেকে কলা পেড়ে খেয়েছিলাম। সারাদিনটা ঘুরতে ঘুরতে ক্লান্ত। সন্ধে নেমে আসলো, কিন্তু দেখলাম এটা একটা ছোট্ট দ্বীপ। শুধু গাছপালা ছাড়া আর কিছুই নেই, চারিদিকে শুধু জল আর জল, ঠিক যেন একটা বড় জাহাজের মতো। আমরা আবার হতাশ হয়ে পড়লাম। ফিরে এলাম সেই দ্বীপে। সেখানে বোটটা রাখা ছিল। সেইখানে এসে দেখলাম বোটটা জলে ভেসে বহু দূর চলে গেছে। আমরা আনন্দে বোটটাকে হারিয়ে ফেলেছি। দুজনে আরও ভয় পেলাম, কি করব এই অবস্থায়, দ্বীপে বোটটাও হাতছাড়া। রাতটা বালির মধ্যেই শুয়ে কাটিয়ে দিলাম চাঁদের আলোয়। পরের দিন সকালে অভ্র বলল, এই চরে একটা তালপাতা দিয়ে ছাউনি বানায়, এত রৌদ্রের মধ্যে থাকতে পারবো না, আমাদের এখানেই থাকতে হবে যতদিন না আমাদেরকে উদ্ধার করতে আসে। আমি বললাম, ঠিক আছে। আমরা দুজনে মিলে একটা ছোট্ট ছাউনি বানালাম, সেখানে থাকতে শুরু করলাম। অভ্র, আমরা সকলে খুব ভালো বন্ধু ছিলাম। এমন পরিস্থিতিতে নিজেকে এভাবে মানিয়ে নিতে হবে জানতাম না। সারাদিন গাছের ফল, সমুদ্রের মাছ পুড়িয়ে খাচ্ছিলাম। কি করব, উপায় নেই, খিদে নিবারণ তো করতেই হবে। এভাবেই কেটে গেল মাসখানেক। কেউ এলো না আমাদের উদ্ধার করতে নির্জন দ্বীপে। দুজনে সারাদিন একসাথে মাছ ধরা, একসাথে গাছের ফল পাড়া, একসাথে থাকতে শুরু করলাম। দুজনের মধ্যে একটু অন্য সম্পর্ক তৈরি হলো। বন্ধুত্বটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হলো। এভাবেই কেটে গেল আরও 3 মাস। আমরা ভাবলাম আমাদের বাকি জীবনটা এভাবেই কাটাতে হবে। বাড়ির সবার জন্য মাঝে মাঝে মন খারাপ হতো, কিন্তু কিচ্ছু করার নেই। নিজেকে মানিয়ে নিলাম এই পরিস্থিতিতে।
দুজনেই একসাথে থাকা শুরু করলাম। মাস দুয়েক পর জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। আমি খুব ভয় পেয়েছিলাম, ভাবিনি কোনোদিনও এই পরিস্থিতিতে মোকাবেলা করতে হবে। অভ্র জানতে পেরে খুব খুশি হয়েছিল। অভ্র বলল, বেশ তো, সারাদিন দুজনেই থাকি, দুজনেই কথা বলি, আর তো কেউ নেই আমাদের সঙ্গ দেওয়ার। দলে একজনকে পেলাম, দুজনেই হেসে উঠলাম। অবশেষে একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিলাম। অভ্র খুব খুশি, আনন্দে কেটে যেতে থাকলো দিনগুলো। অভ্র ভালোবেসে ছেলের নাম দিল ভাগ্য। ভাগ্যের চক্রে হয়েছিল বলে ভাগ্য। ভাগ্য এখন একটু বড় হয়েছে, হামাগুড়ি দেয়, মাঝে মাঝে দাঁড়ায়ও। ভালোই কেটে যাচ্ছিল দিনগুলো। হঠাৎ করে দেখলাম আকাশে অনেক যুদ্ধ বিমান, বোম ছুটছে। অভ্র এই দেখে আমাকে ছেলেকে নিয়ে গুহার মধ্যে লুকিয়ে পড়ল। বোমা মারতে শুরু হলো, চারিদিকে আগুন আগুন আগুন। ভয়ে তিনজন সিটিয়ে রয়েছি। গুহার এক পাথরের গায়ে লুকিয়ে রয়েছি তিনজন। তিনজনকে জড়িয়ে ভয়ে বসে আছি চুপচাপ নীরবে। বোম পড়ছে, আমাদের ঘর আগুনে জ্বলে শেষ। আমাদের গুহার পাশে পড়লো বোম অবশেষে। গুহার ওপর থেকে পাথর খুলে পড়তে শুরু করলো। অভ্র আমাকে ভাগ্যকে নিয়ে গুহা থেকে বেরিয়ে এলো। অন্য একটি বড় পাথরের গায়ে লুকিয়ে পড়লাম। কোনো আতঙ্কবাদীরা হামলা করেছে মনে হয়। একটু পরে শুনলাম বিমানের শব্দ বন্ধ হয়েছে, বোমের আওয়াজ বন্ধ হয়েছে। আমরা তিনজন ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম সব শেষ, চারিদিকে আগুন জ্বলছে। আমরা তিনজন জলের মধ্যে গিয়ে গলা জলে দাঁড়িয়ে থাকলাম। অভ্র ছেলেকে কাঁধে তুলে নিয়ে দাঁড়িয়ে থাকলো। এত আগুনের মাঝখানে থাকার সাহস পাইনি আমরা। জল থেকে দেখলাম চারিদিকে শুধু আগুন আর আগুন, মনে হচ্ছে দাবানল হচ্ছে। অনেকক্ষণ বাদে আগুন একটু নেভা নেভা হয়েছে, দিকি দিকি করে জ্বলছে এখনো। কতক্ষণ আর জলে দাঁড়িয়ে থাকবো, পা ব্যথা হয়ে গেছে। জলের ধারে উঠে পড়লাম, বালির ওপরে শুয়ে পড়লাম। ভাগ্যর খিদে পেয়েছে, খিদেই কাঁদছে ভাগ্য। কি খেতে দেবো, গাছপালা সব পুড়ে ছাই। এই ফল জল আর মাছ খেয়েই জীবন কাটায়। ভাত ডাল এগুলো তো কবেই ভুলে গেছি খাওয়া। প্রথম প্রথম খুব কষ্ট হতো, এখন আর হয় না, অভ্যেস হয়ে গেছে। কিন্তু কি দেব ছেলেকে খেতে? জলের ধারে আছি, একটাও মাছ দেখতে পারলাম না। এত বোমের শব্দে মাছগুলো ভয়ে গভীর জলে আশ্রয় নিয়েছে। এখন থাকার চিন্তার থেকেও কি খাবো সেটা ভাবার বিষয়। তিনজনের পেটে আগুন জ্বলছে। ছেলেকে জল খাওয়ালাম হাতে করে, আমরাও খেলাম। জলে কি আর খিদে মেটে? আমরা বুঝলেও ছেলে তো বোঝে না, ছোট্ট শিশু। খিদে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়লো বালির চরে। সকালে উঠে দেখলাম আমাদের আগে ভাগ্য উঠে একটা পাথরের গা ঘেঁষে খেলা করছে। আমি ভাবলাম খেলুক, খেলার ছলে খিদে ভুলে থাকবে। আমি অভ্রকে বললাম, আমরা কি খাবো, কি করে বেঁচে থাকবো? এভাবেই মারা যাব আমরা, খেতে না পেয়ে কি করে আমরা বাঁচবো? অভ্র বলল, জানি না কি আছে কপালে। একটু পরে খিদের জ্বালায় কাঁদতে শুরু করলো ভাগ্য। আমি চুপ রইলাম, অভ্রও চুপ রইল। চোখ ফেটে কান্না এলো। ভাগ্য খিদের জ্বালায় কাঁদছিল, কিন্তু মা হয়েও আমার কিচ্ছু করার ছিল না। নিজেরাও ক্ষুধার্ত, নিজেদেরও খুব খিদে পেয়েছে, খুব ক্লান্ত। কাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। ভাগ্য কাঁদতে কাঁদতে আবার গেল ওই পাথরের গায়ে হামাগুড়ি দিয়ে দিয়ে। ভাগ্য একটু পরে চুপ হয়ে গেল। আমি অভ্র তাকিয়ে দেখলাম কি একটা খাচ্ছে ভাগ্য। কাছে গিয়ে দেখলাম পাথরের গা ঘেঁষে দুটো পাথরের মাঝ বরাবর একটি বিষফলের গাছ। বোমা বিস্ফোরণে সব গাছ ধ্বংস হলেও এই গাছটি মরেনি, এই গাছটি বেঁচে রয়েছে। ভাগ্যের পরিহাস, হয়তো গাছটি মারা যায়নি, হয়তো বেঁচে আছে আমাদের কারণে। সবটাই নিয়তি। আমি দেখলাম ভাগ্যের হাতে ছোট ছোট ফল, হাত থেকে নিয়ে দেখলাম এগুলো বিষ ফল। আমি ফলগুলো ফেলে দেবার জন্য হাত তুলতে অভ্র আমার হাত ধরে ফেলল। আমি অবাক হয়ে গেলাম। অবাক চোখে অভ্রের দিকে তাকাতেই অভ্র বলল, ওকে এই ফলগুলো খেতে দাও। আমি আরও অবাক হয়ে গেলাম, বললাম, এগুলো বিষ ফল অভ্র। অভ্র বলল, আমি জানি এগুলো বিষ ফল, ও খাক, এতেই ওর মঙ্গল। আমাদের মতো হতভাগা মা বাবা যার আছে
সে আর কি করবে বলো। ভাগ্য মনের আনন্দে ফলগুলো খাচ্ছিল। আমি আর অভ্র পাথর হয়ে নির্বাকের মতো তাকিয়েছিলাম ভাগ্যের দিকে। চোখে জল আসেনি এতটুকু। পরিস্থিতি আমাদের চোখের জলগুলো পাথর করে দিয়েছে। পাথরের চোখ থেকে কি জল বের হয়? একটু পর ভাগ্য নিস্তেজ হয়ে পড়ল। অবশেষে ছটপট করতে করতে মারা গেল ভাগ্য। ভাগ্যের কাছে ভাগ্য কখন হেরে গেল। অভ্র আমাকে আর কষ্ট দিতে চাইল না। আমার হাতে রাখা বিষ ফল, যেগুলো আমাকে না ফেলতে দিয়ে নিজের হাতে রেখেছিল, সেখান থেকে অর্ধেক ফল আমাকে নিজের হাতে খাইয়ে দিল ভালোবেসে। এমন করে খাইয়ে দিল যেন সারা বিশ্বের অমৃত জিনিসকে হার মানিয়ে শ্রেষ্ঠ খাবারটি আমার মুখে তুলে দিল। আমি সব বোঝার ক্ষমতা হারিয়েছিলাম। শোকে দুঃখে যন্ত্রণায় একটাও কথা বলিনি। কথা না বলে অভ্রের মুখের দিকে তাকিয়ে চেয়ে রইলাম। অভ্র আমাকে বলল, আমি তোমাকে খাইয়ে দিলাম, তুমি আমাকে খাইয়ে দেবে না? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, দেব দেব, তোমায় খাইয়ে দেব। অভ্রের মুখের দিকে তাকিয়ে অতি আদরে বিষফলগুলো খাইয়ে দিলাম অভ্রকে। আমরা যেন এক অন্যের স্বপ্নের দেশে বসে আছি। কোথাও দুঃখ, কোথায় কষ্ট, কোথায় যন্ত্রণা, কোনো কিছুই নেই। ভাগ্য ঘুমাচ্ছিল নিঃশব্দে। আমি অভ্র খুব ক্লান্ত। আমরাও শুয়ে পড়লাম বালির চরে। ভাগ্যকে বুকে তুলে নিয়ে তিনজনে শুয়ে পড়লাম। ভাগ্য মাঝখানে, আমরা দুজনে দুপাশে। দুজনের হাত ভাগ্যের হাতের উপরে। আকাশের দিকে মুখ দিয়ে শুয়ে আছে ভাগ্য। আমি অভ্র মুখোমুখি, হাতে হাত দুজনে, দুজনেই মুখের পানে চেয়ে। রাত্রি গভীর হলো, খুব ঘুম পেয়েছিল। আমরা দুজনেই মুখের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি আর ভাগ্য, অভ্র, তিনজনেই আমরা স্বপ্নের জগতে হারিয়ে গেলাম। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।